যে এই মেলায় উটের দল আসতো, এই মেলায় হাতি আসতো, এই মেলায় দুম্বা আসতো। তখন 1000 বছর আগে রাজাকে অস্বীকার করা মানে গাইবান্ধাকে অস্বীকার করা। গাইবান্ধার মূল রাজধানী ছিল রাজা। এটা আসলে আমাদের যে নেক্সট জেনারেশন এরা জানে না, এদেরকে জানাই না। ঐতিহাসিক স্থান হিসেবে অনেকে দর্শন করার জন্য আসে এবং এসে এই আমাদের দেবত্ব যে অবকাঠামো যেগুলো এগুলো দর্শন করে তারা মনের তৃপ্ততা পঞ্চ পাণ্ডবগণ এখানে আগমন করেছিল এই বিরাট রাজার রাজ্যে। এখানে আর ছদ্মবেশে এসে তারা এই রাজার কাজীর সাথে তারা চাকরি নেয়। চাকরি নিবার সময় যখন এই বিরাট ধামে আসেন, তখন তারা এই পুকুরে স্নান করেই তারা এখানে করলা সিদ্ধ অন্ন খেয়েছেন এবং এই মন্দিরে ভোগ দিয়েছেন। তখন থেকেই এ পর্যন্ত এই প্রচলন হয়ে আসতেছে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসতেছে এবং তারা এখানে করলা সিদ্ধ অন্ন সেবা করছেন এবং এই পাঁচিলটা পুকুরে ধারে মানে ভাঙিয়ে ফেলে দিচ্ছেন। আপনি যদি 2-3 দিন পর আসেন তাহলে পাঁচিলটা খোলা কিন্তু দেখতে পাবেন। সত্যিটা যেখানে যদি কাপড় যুগ থেকে পাঁচিল ভাঙ্গাভাঙ্গি শুরু হয় তাহলে দেখেন পাহাড় সমান হয়, কিন্তু এখানে শুধু পাঁচিলে খোলা পাওয়া যায়। এটাই এখানকার সত্য। তাহলে ওই কাপড় যুগ থেকে এটা হয়ে আসছে। এটা তখন থেকে মানে করলা সিদ্ধ ভবিষ্যান্ন খাওয়া হয়, এর নামটা হলো হবিষ্যান্ন। এই হবিষ্যান্নটা তখন থেকেই তারা খাইয়ে গেছেন। শুধু করলা আতপ চাউলের ভাত তারা খেয়েছেন, অন্ন সেবা করে গেছেন। তখন থেকে এটাই পর্যন্ত প্রচলন হয়ে আসছে। এখন এখানে রসুন পেঁয়াজ মাছ মাংস এখানে খাওয়া হয়, কারণ এটা বলা হয় ভবিষ্যান্ন শুধু এক সিদ্ধ অন্ন। এই আমার বাড়ি এখানে, আমি এই মন্দিরের পরিচালনা কমিটির একজন সাংস্কৃতিক সদস্য হিসেবে আমি আমার বাড়ি এই রাজনগ্রাম পাশেই, মাত্র 50 গজ দূরে। আমার দাদাও বলতে পারবে না, আমার দাদার আগে থেকে মানে বহু পুরাতন তখন থেকে হয়ে আসছে। এখন তো মেলায় হাতি উট এগুলো ওঠে না, দুম্বা ওঠে না। আমার দাদার বাপের আমলে হাতি ঘোড়া দুম্বা উঠতো। এখানে অনেক গল্প সব করে পুরাতন লোক যে এই মেলায় উটের দল আসতো, এই মেলায় হাতি আসতো, এই মেলায় দুম্বা আসতো। তখন 1000 বছর আগে, তখন তো ভারতের কোন সীমান্ত এলাকা ছিল না, এটা পাক ভারত ছিল। এখানে খাওয়া বিভিন্ন জায়গা থেকেই আসে। আমাদের এখানে হিন্দু মুসলমান আছে, কিন্তু হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব পালন হয় না। এখানে শান্তি শৃঙ্খলা মতোই মেলা হয়। এখানে মুসলমান ভাইরাও আসেন এবং হিন্দু লোকজনও আসেন, তীর্থযাত্রীরাও আসেন। এখানে কোনোদিন কিলাকিলি মারামারি বা গোলমাল হয় না। বৈশাখ মাসের প্রতি রবিবার বিরাট রাজার যে বাড়ি আর কি, রাজা বিরাট, এই রাজা বিরাটে এটা তীর্থস্থানের মতো সনাতন ধর্মীরা এখানে আসে, বিভিন্ন মানত করে। তারা বিশেষ করে যে মানতটা করে যে এক শুদ্ধ ভাত, যেটা এক শুদ্ধ তরকারি, যেটা বিশেষ করে করলা আলু এটা দিয়ে খায়। এটা আসলে খাওয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সেই বিরাট রাজার যে ঐতিহ্য, সে যে পেঁয়াজ রসুন খাইতো না, এটাকে লালন করার জন্যই আসলে এটা পুণ্যভূমিতে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন, বিরাট রাজাকে অস্বীকার করা মানে গাইবান্ধাকে অস্বীকার করা। গাইবান্ধার মূল রাজধানী ছিল রাজা। এটা আসলে আমাদের যে নেক্সট জেনারেশন এরা জানে না, এদেরকে জানাইতে হবে। আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেও কম জানতাম। যখনই আমার মনে হলো যে এটা আমার জানা উচিত, তখন আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আমার সহকর্মী কে বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে, যে এই জায়গাটা আমার যাওয়া উচিত। আমি নিজে আগে অবলোকন করব, নিজে আগে জানবো, তারপরে আমাদের স্টুডেন্টকে জানাবো। এই লক্ষ্য নিয়ে আজকে আমার কিছু সাংবাদিক বন্ধু সহকর্মী তাদেরকে নিয়ে আসলে আজকে আমার এখানে আসা। তবে এসে যেটা দেখলাম, আমি যেটা চিন্তা করেছিলাম তার চেয়ে অভাবনীয় প্রচুর লোকের সমাগম। আমি নিজেও লাইভ করেছি, ভিডিও ধারণ করেছি। আসলে আমাদের উচিত, বিশেষ করে গাইবান্ধা জেলাবাসীর উচিত রাজা বিরাটকে দেখা। এখানে বিরাট রাজার অনেক নিদর্শন আছে। এটা আমরা যদি না জানি, তাহলে নিজের জেলার ইতিহাস যদি না জানি, তাহলে আসলে অসম্পূর্ণ থেকে যায়। আমরা সবাই মানুষ, সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমাদের কৃষ্টি কালচার প্রায় সেম। এটা আমাদেরকে আসলে জানা দরকার।
এখানে হিন্দুরা আসে জন্য আমাদের আসা যাবে না, আমরা আসি জন্য বৌদ্ধদের আসা, তা না। এটা আসলে সবার জানা দরকার। যেহেতু বিরাট রাজায় প্রথম আমাদের গাইবান্ধা জেলার সৃষ্টি করেছে। গাইবান্ধা তো আসলে জেলা ছিল না, ছিল রাজা বিরাটে, যেখানে এই রাজা বিরাট রাজার গোশালা ছিল গাইবান্ধা, যার কারণে গাইবান্ধার নামকরণ হয়েছে। আসলে এটা আমাদের জানা উচিত। যারা আসেন নাই তারা আসবেন, এবং আমি আশা করি আগামী দিন, হয়তো আগামী যে কোনো একটা সময় আমার স্টুডেন্টকে নিয়ে আমি এখানে আসবো। আমি ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আরো জানবো। ধন্যবাদ আপনাকে।